নমস্কার দর্শক বন্ধু। ইন্ডিয়া অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন মানে ইইউ ট্রেড ডিল সাইন করে সেটাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। এবার কেন এই মাদার অফ অল ডিলস, কিসের জন্য এতটা সিগনিফিকেন্ট, কোন কোন সেগমেন্ট বা কোন কোন শেয়ার তার জন্য এফেক্ট হতে পারে, এবং তাছাড়া আপকামিং যে ইউনিয়ন বাজেট আসে সেই বাজেটের কি এক্সপেকটেশন মার্কেট বা কি হলে মার্কেট কি হতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে এই আজকের ভিডিও। সবার আগেই বলে রাখবো যে এই ইন্ডিয়া ইইউ ইউরোপিয়ান ইউনিয়নের যে ট্রেড ডিল হয়েছে, খুব সিম্পল ভাষায় বলতে গেলে যে অনেক জিনিসে মানে ইন্ডিয়া যেগুলো ইউরোপ থেকে আনে বা ইন্ডিয়া যেগুলো ইউরোপে এক্সপোর্ট করে তার উপর ট্যাক্স বা ট্যারিফ যেটা কমে 0% হয়ে যাবে। এবং এইটা 0% হলে ন্যাচারালি অনেক ধরনের সেক্টর, অনেক শেয়ারস বেনিফিটেড হবে। কিন্তু এবার এই বেনিফিটেড হবে জেনে কিছু শেয়ারের দাম এখন থেকে বাড়তে শুরু করেছে। মনে রাখবেন, ট্রেড ডিল এটা কিন্তু জাস্ট অ্যানাউন্স হয়েছে। এই ট্রেড ডিল এফেক্টিভ হতে হতে মানে ওই জিরো ট্যাক্সে এক্সপোর্ট হতে হতে বা জিরো ট্যাক্সে ইম্পোর্ট হতে হতে মিনিমাম টু মিনিমাম 2027-এর শুরুর দিক কিন্তু লেগে যাবে। তো এই কারণে তাড়াহুড়ো করার কিছু নেই। মানে এমন না যে ট্রেড ডিল অ্যানাউন্স হলো, যেই শেয়ারের দাম বাড়লো অমনি সেই শেয়ারে কিনে নি, না। ট্রেড ডিল অ্যানাউন্স থেকে শুরু করে দেন লিগাল সাইনিং অ্যান্ড অল, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অল, এইগুলো করতে করতে এখনো মিনিমাম টু মিনিমাম 1 বছর। তো এই কথাটা সবার আগে মাথায় রাখবেন। এরপরে আমরা ভিডিওতে প্রবেশ করব এবং যেমনটা বললাম যে ইন্ডিয়া ইইউ ট্রেড ডিল কেন সিগনিফিকেন্ট, কোন কোন সেক্টর বা সেগমেন্ট বেনিফিটেড হবে, আপকামিং বাজেট এক্সপেকটেশন কি, কেমন ভাবে মার্কেট রিয়াক্ট করতে পারে, সবকিছু নিয়েই আজকের এই ভিডিও। আমি প্রসেনজিৎ পাল, 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর, এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন রিটেল ইনভেস্টরদের ইকুইটি অ্যাডভাইসারি বা স্টক রেকমেন্ডেশন সার্ভিস দিয়ে থাকে, তেমনি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য কমপ্লিটলি ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস আমরা অফার করে থাকি। বোথ সার্ভিস ফুললি সেবি রেগুলেটেড অ্যান্ড সেবি মনিটর্ড। এবং আমারই এক্সপিরিয়েন্স নিয়ে লেখা দুটি বই অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার। বইগুলো অনেক রিজনাল ল্যাঙ্গুয়েজে অনুবাদিত হয়েছে। বাংলায় যদি আপনারা পড়তে চান তাহলে সিম্পল অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পল বেঙ্গলি বুকস এই দিয়ে সার্চ করবেন, বইয়ের ডিটেলস পেয়ে যাবেন। বইয়ের ভেতরকার কন্টেন্ট বা আপনার কেমন ইউজার রিভিউ অ্যান্ড অল, সেই সমস্ত দেখে আপনারা কিন্তু বইগুলো সংগ্রহ করতে পারেন। মেনলি এই পড়ন্ত মার্কেটে, যখন মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, সেই সময় এই সমস্ত বইগুলো বা এই সমস্ত নলেজ কিন্তু আপনাদেরকে অনেক হেল্প করবে। প্রথমেই জানবো ইন্ডিয়া ইইউ ট্রেড ডিল কেন এত সিগনিফিকেন্ট। দেখুন, ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন আমরা যেটা বলছি, এটা বেসিক্যালি 27খানা কান্ট্রির একটা ব্লক। মানে ইউরোপের যত কান্ট্রি আপনারা মোটামুটি দেখছেন, যেমন ইটালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, পর্তুগাল, আরও যে সমস্ত ছোটোখাটো কান্ট্রি আছে, তো সমস্ত টোটাল 27খানা কান্ট্রির একটা ব্লক। এই ব্লক এইভাবে কাজ করে, মানে একটা রুল সমস্ত এরিয়ার জন্য অ্যাপ্লিকেবল। কাইন্ড অফ আপনারা ভাবতে পারেন ইন্ডিয়ার যেমন এতগুলো স্টেটস আছে, তো ইন্ডিয়ার যেমন এত স্টেটস মানে একটা হিউজ কান্ট্রি, তো তেমনি এই ইইউ মানে 27টা দেশ কম্বাইন্ড কিন্তু একটা হিউজ এরিয়া। তো এই ইন্ডিয়া অ্যান্ড ইইউ ট্রেড ডিল মানে একটা ওয়ার্ল্ডের দুটো বড় ইকোনমি ব্লক ট্রেড ডিলে আসছে। এই কারণে যেমন একটা প্রথম সিগনিফিকেন্স, সেকেন্ড সিগনিফিকেন্স হলো এখনকার মার্কেটের জিওপলিটিক্যাল সিচুয়েশন। দেখুন, এই যে ইন্ডিয়া অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড ডিলের কথাবার্তা, এটা প্রায় আজ থেকে 20 বছর আগে চালু হয়েছিল, বাট দেন কোনো পার্টি বা কোনো পক্ষই কিন্তু এগোয়নি। তার কারণ কিছু মতভেদ তৈরি হয়েছিল এবং তারা কেউই অতটা প্রয়োজন বোধ করেনি। তারপরে 2025 সালে চলে আসে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সমস্ত দেশকে ট্যারিফ ট্যাক্স বাড়িয়ে দেবো, এই করব সেই করব, এই রকম নানান রকম ভয় দেখিয়ে অনেক দেশের সঙ্গে ট্রেড ডিল সাইন করে নিয়েছে এবং অনেক দেশকে কর্নার করার চেষ্টা করছে। তো তেমনি ইন্ডিয়া ইউএস এই একটা ট্রেড ডিল হওয়ার কথা ছিল বহুদিন ধরেই, 2025 সালেই হয়ে যাওয়ার কথা ছিল, বাট অ্যাজ ইউজুয়াল ইউএস বা ডোনাল্ড ট্রাম্প আরো কিছু রিজন অ্যান্ড ফ্যাক্টরের জন্য সেই ডিলটা কিন্তু হয়ে ওঠেনি। অ্যান্ড ট্রাম্প কি করেছে, ইন্ডিয়াকে 25% প্লাস 25%, 50% ইম্পোর্ট ট্যারিফ ট্যাক্স লাগিয়ে দিয়েছে। দেন ইউরোপিয়ান ইউনিয়ন, যে ইউএস এবং ইউরোপ যারা দুজন ন্যাচারাল ফ্রেন্ড, আমরা এর আগের একটা ভিডিওতেও বলেছি যে ন্যাচারাল যারা অ্যালি, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1945 সালের পর থেকে এত বছর ধরে ইউএস এবং ইউরোপ এত যে ভালো বন্ধুত্ব, সেই বন্ধুত্বকে উপেক্ষা করে মানে ইউএস কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকেও নানান রকম থ্রেটনিং দেওয়া শুরু করে দিয়েছিল। গ্রিনল্যান্ড নিয়ে নেবো, এটা করবো সেটা করবো অ্যান্ড অল, ট্যারিফ বাড়িয়ে দেবো অ্যান্ড অল। তো যখন এই ইউএস ইন্ডিয়ার ওপর অলরেডি ট্যারিফ লাগিয়ে দিয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে এইরকম নানান থ্রেট দিতে শুরু করলো, তখনই ইন্ডিয়া অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কিন্তু কথাবার্তা বা ট্রেড ডিলের কাজ অনেক তাড়াতাড়ি এগিয়ে গেল এবং তারা চুপচাপ কিন্তু ট্রেড ডিল সাইন করে নিল। সিমিলার ট্রেড ডিল ইন্ডিয়া আর ইউকে মানে ইংল্যান্ডও কিন্তু সাইন করেছে। তো তার মানে ব্যাপারটা হয়ে গেল, ইন্ডিয়া যে হিউজ ইউএস এর ওপর ডিপেন্ডেন্ট ছিল, ইন্ডিয়া থেকে প্রচুর প্রোডাক্ট ইউএসএ শিফট হয়, বা তাছাড়া আপনারা যারা জানেন যে সার্ভিস সেগমেন্টের ওপর আমাদের যত আইটি কোম্পানি আছে, টিসিএস, উইপ্রো অ্যান্ড অল, সার্ভিস সেক্টরের ওপর ইউএস এর ওপর ইন্ডিয়ার হিউজ ডিপেন্ডেন্স। মানে আমাদের ইন্ডিয়ার এখনো মানে ওয়ার্ক ফোর্সের একটা হিউজ পার্সেন্টেজ অফ লোক চাকরি
করছে জাস্ট বিকজ অফ আমেরিকার মানে কোম্পানিজ রয়েছে তাই। তো সার্ভিস সেক্টরে ট্যারিফ নিয়ে অতটা কিছু না, কিন্তু প্রোডাক্ট যেটা যে ইন্ডিয়ার হিউজ প্রোডাক্ট ইউএসএ যাচ্ছে, সেই ইউএস তার উপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে। তো এই সিচুয়েশনে ইন্ডিয়া যখন ইউকে মানে ইংল্যান্ড এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল করছে, তখন ইন্ডিয়া কিন্তু একটা অল্টারনেট মার্কেট বা ইউএস এর কাছাকাছি একটা রিপ্লেসমেন্ট পেয়ে গেল। এই কারণে মানে ইন্ডিয়া আর ইউএস এর ওপর যে আগে ওভার ডিপেন্ডেন্সি ছিল, ইউএস নানান রকম ভয় দেখাতো, ইন্ডিয়া সেগুলোকে মানে মানতে হতো, কিন্তু সেই লাস্ট 2025 থেকে মানে আমাদের কান্ট্রির যে লিডারশিপ, সেই লিডারশিপ কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেখিয়েছে। প্রেসারে নতস্বীকার না করে ট্যাকটিক্যাল ওয়েতে অন্যান্য অল্টারনেট কিন্তু ইন্ডিয়া এখন ক্রিয়েট করে দিয়েছে। তো এই কারণে ইউএসও কিন্তু এই ট্রেড ডিলে অতটাও খুশি না, কারণ ইউএস দেখছে তাদের চোখের সামনে থেকে যে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল হওয়ার কথা ছিল, তাদের চোখের সামনে থেকে তাদেরই একটা বড় বন্ধু ইন্ডিয়ার সঙ্গে আগে ট্রেড ডিল করে ফেললো। তো এই কারণে এটা জিওপলিটিক্যাল কেসে কিন্তু অনেক বড় ইম্পর্টেন্স। প্লাস আরো একটা ইম্পর্টেন্স আছে, ইন্ডিয়া ইউ ট্রেড ডিল কিন্তু চায়নার জন্য একটা ব্যাড নিউজ। কেন না, চায়নাকে কিন্তু ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি কর্নার করা শুরু করেছে, আগেও করতো, কারণ চায়না খুব সস্তা জিনিস ইউরোপিয়ান মার্কেটে ভরিয়ে দিত। তো সেই যখন আগে ইউরোপ যখন চায়নাকে কর্নার করা শুরু করেছে, তারপর যখন ইউরোপ বলছে ইন্ডিয়াকে বলছে মানে ইন্ডিয়ান প্রোডাক্ট জিরো ট্যাক্সে তারা নিতে চাইছে, তো তার মানে বুঝতেই পারছেন অনেক চাইনিজ কোম্পানি যে ছোটখাটো যে এজ ছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যাবে। মানে ইন্ডিয়া ইউ ট্রেড ডিল এটা কিন্তু চায়নার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশন, কারণ চায়না দেখছে তার নেভার ইন্ডিয়া, আগে তো ইউএস ছিল, এখন ইউরোপিয়ান ইউনিয়নে একটা বড় স্ট্রং ট্রেডিং পার্টনার পেয়ে গেল। তো ওভারঅল সিগনিফিকেন্স তো আপনারা বুঝলেন। এবার চলে আসি আমরা স্টক স্পেসিফিক বা সেক্টর স্পেসিফিক কোন ব্লক কতটা বেনিফিটেড হচ্ছে। প্রথমে আমরা তাড়াতাড়ি জেনে নেবো যে ইউরোপ কিভাবে বেনিফিটেড হচ্ছে। দেখুন, ইউরোপ খুব বরাবরই ওয়াইন, স্পিরিটস এইসবের জন্য খুব ফেমাস। তো আগে কি ছিল, ইউরোপ থেকে যে ওয়াইনগুলো আসতো ইন্ডিয়াতে একটা হিউজ মোর দ্যান 100% ট্যাক্স কিন্তু লাগতো। তো ইন্ডিয়া প্রথমত সেইগুলোকে রিমুভ করলো, মানে গ্র্যাজুয়াল একটা রিডাকশন হবে, গ্র্যাজুয়ালি সেই ট্যাক্সগুলো কমে কমে 10% হয়ে যাবে। তো তার মানে বুঝতেই পারছেন ইউরোপিয়ান ওয়াইন, ইউরোপিয়ান স্পিরিটস যেগুলো ওয়ার্ল্ড ফেমাস, যেগুলো মানে সারা পৃথিবীতে বিখ্যাত, সেই জিনিস ইন্ডিয়াতে যখন আসবে সে তার দাম কিন্তু অনেক সস্তা হবে। সেই সমস্ত কোম্পানি আরো বেশি ভ্যারাইটি অফ স্প্রাইটস, ভ্যারাইটি অফ ওয়াইন ইন্ডিয়ান মার্কেটে, ইন্ডিয়া একটা হিউজ মানে পপুলেশনের মার্কেট, তারা কিন্তু মার্কেটে ভরিয়ে দিতে পারবে। সেকেন্ড হচ্ছে যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মেনলি যারা হাই এন্ড কার, আপনারা হয়তো জানেন অনেকে, এই যে মার্সিডিজ, বিএমডাব্লিউ, অডি, ভক্সওয়াগন, এই সমস্ত লাক্সারি ব্র্যান্ড হচ্ছে বেসিক্যালি জার্মান ব্র্যান্ড। তো এই সমস্ত ব্র্যান্ড মানে ইন্ডিয়াতেও তাদের ফ্যাক্টরি আছে, কিন্তু টপ মোস্ট লেভেলের যে এখন মানে সব থেকে এক্সপেন্সিভ যে কার, সেগুলো কিন্তু এখনো ইন্ডিয়াতে অনেক কিছু আসে না, কারণ ওই অত এক্সপেন্সিভ কার ইন্ডিয়াতে ফুললি বিল্ড হয়ে আসতে গেলে তার উপর একটা হিউজ ট্যাক্স আছে। তো ইন্ডিয়া সেইটাও গ্র্যাজুয়ালি রিডাকশন করবে। তো এর জন্য মানে ইন্ডিয়ান মাস মার্কেট কার, যেগুলো কম দামি কার, তাতে কোনো ইম্প্যাক্ট হবে না, কারণ ইউরোপ ওই কম দামি কার এখানে মানে পাঠাতে পারবে না, কারণ ইউরোপ কম দামি কার তৈরি করেই না। কিন্তু যেগুলো হাই এন্ড কার, সুপার লাক্সারি কার, সেই জিনিসগুলো ইন্ডিয়ান মার্কেটে আরো বেশি অ্যাভেলেবেল হবে। মানে ইন্ডিয়ান কনজিউমার বা যারা ইন্ডিয়ান রিচ যারা রয়েছে তাদের জন্য অনেক লাক্সারি প্রোডাক্টস অ্যাভেলেবেল হয়ে যাবে, যেটা কিন্তু আগে অনেক ট্যাক্স ছিল, সেই ট্যাক্স কমে তার দাম কিন্তু অনেকটাই কমবে। তো এই রকম সমস্ত ইউরোপ ইজ ফেমাস ফর লাক্সারি প্রোডাক্টস। আপনারা যারা ব্র্যান্ডস অনেক রকম মানে সারা গ্লোবাল যেগুলো ক্লোদিং ব্র্যান্ড যেগুলো রয়েছে, তো এই সমস্ত লাক্সারি প্রোডাক্টস যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু অনেকটা কমবে। এবার চলুন যে ইন্ডিয়া কিভাবে বেনিফিটেড হবে এবং আলটিমেটলি ইন্ডিয়ার শেয়ার মার্কেট, স্টক মার্কেট কোন কোন সেগমেন্ট সব থেকে বেশি বেনিফিটেড হবে। দেখুন, প্রথমেই যত মিডিয়া আউটলেটেই সবাই যে সেগমেন্টের আপনারা দেখতে পাবেন সেটা হলো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেগমেন্ট। তো এই টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেগমেন্ট কিভাবে বেনিফিট হচ্ছে, যে ট্রেড ডিল যখন ছিল না তখন ইন্ডিয়ার টেক্সটাইল যখন ইউরোপে যেত তখন মোটামুটি 10 to 12% ট্যাক্স এইরকম একটা লাগতো, কিন্তু বাংলাদেশ থেকে যখন টেক্সটাইল যেত, ভিয়েতনাম থেকে যখন যেত, তখন জিরো ট্যাক্স লাগতো। তো এবার আপনারা বলবেন যে ইউরোপ থেকে মানে জামা কাপড় এখান থেকে যাচ্ছে কেন? মনে রাখবেন ইউরোপে যত বড় বড় ব্র্যান্ড, এই যে জারা বলুন, H&M বলুন, এরা কিন্তু মানে এই সমস্ত ভিয়েতনাম, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া এখান থেকে সোর্সিং করে ইউরোপে যায়, সারা ইউরোপে বিক্রি হয়। কেন? কারণ এই টেক্সটাইল এগুলো হচ্ছে লেবার ইন্টেন্সিভ, বা টেক্সটাইল বলুন বা আরো কিছু কিছু যে সেগমেন্টগুলো আমরা বলবো, এইগুলো ইউরোপিয়ানরা চায় না তারা নিজেরা তৈরি করুক, তার কারণ ইউরোপে লেবার কস্ট অনেক বেশি। মানে আমাদের এখানে ইন্ডিয়াতে একটা লোক যেমন 10,000 টাকা মাইনেতে অনেক কাজ করে দেবে, ইউরোপে দেখা যাচ্ছে সেই কাজ করতে গেলে আপনার 1 লাখ টাকার বেশি তাকে স্যালারি দিতে হবে। তো এই জন্য ইউরোপ বা ইউএস মানে দুটো ব্লকই বলুন, এরা চায় এই সমস্ত জেনেরিক বা যেগুলো লেবার হেভি কাজ সেগুলো তারা বাইরে থেকে করিয়ে নিতে। তো এই কারণে টেক্সটাইল বা জামা কাপড় একটা হিউজ এক্সপোর্ট, মানে হিউজ বাইরের জিনিস ইউরোপে ঢোকে। এতদিন কি হচ্ছিল, বাংলাদেশ অ্যান্ড ভিয়েতনাম এই দুটো মানে সেগমেন্ট কিন্তু এই জায়গাতে ডোমিনেট করছিল, কারণ বাংলাদেশ থেকে এবং ভিয়েতনাম থেকে জামা কাপড়
যেতে কোনো ট্যাক্স লাগে না, ইন্ডিয়া থেকে সেটা 10-12% লাগতো। তো এই যখন ইমপ্লিমেন্টেশনটা হবে, মানে এগেইন মনে রাখবেন ইমপ্লিমেন্টেশন কিন্তু সেই 2027-এর শুরুর দিকে, প্রচুর ইন্ডিয়ান যে টেক্সটাইল মিলস এবং টেক্সটাইল কোম্পানি, গোখালদাস এক্সপোর্ট বলুন, কেপিআর মিলস বলুন, ওয়েলস্পান বলুন, ইন্দোকাউন্ট বলুন, এই সমস্ত কোম্পানি এরা কিন্তু এই বেনিফিটটা পেয়ে যাবে, মানে 0% ট্যাক্স, মানে লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাবে। তো তার জন্য তারা বাংলাদেশ অ্যান্ড ভিয়েতনামের কিন্তু যে সমস্ত কোম্পানি যারা এক্সপোর্ট করছে তাদের থেকে একটা বেনিফিটের পজিশনে চলে যাবে। মনে রাখবেন যে শেয়ারগুলোর বলছি বা বলবো কোনোটাই কোনো স্টক রেকমেন্ডেশন না, এভরিথিং ইজ জাস্ট ফর এক্সাম্পল। তো এইখানে এই যে বুঝতে পারছেন টেক্সটাইলে যে ইন্ডিয়া বেনিফিট হচ্ছে, এটা কিন্তু একটা নেগেটিভ নিউজ ফর বাংলাদেশ অ্যান্ড ভিয়েতনাম। বাংলাদেশ এতদিন ধরে যে বেনিফিটটা এনজয় করে এসছে, এবার সেই কিন্তু বাংলাদেশ ভিয়েতনামের জন্য এটা কিন্তু একটা নেগেটিভ নিউজ। তবে হ্যাঁ মনে রাখবেন এই যে যেমন ধরুন বললাম কেপিআর মিলস বা গোখালদাস এক্সপোর্ট, এরা ইউরোপে তার একটা বড় মার্কেট পেয়ে গেল, কিন্তু এমন তো নয় যে গোখালদাস এক্সপোর্ট তার 100% ইনকাম ইউরোপ থেকে আনবে, তা না। হয়তো যেটা হবে যে তার 80% ইনকাম অন্যান্য জায়গা থেকে আসে, 20% ইনকাম ইউরোপ থেকে আসছে, বা আগে যদি সেটা 10% ইউরোপ থেকে আসতো সেটা বেড়ে 20% হলো। তো মনে রাখবেন শেয়ার জাস্ট বিকজ অফ ট্রেড ডিল হয়েছে বলে যে এই সমস্ত শেয়ার ব্লাইন্ড বাই তা কিন্তু নয়, কারণ টেক্সটাইল সেগমেন্ট তাদের নিজেদের সাপ্লাই চেইন ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। তাদের নিজেদের কোনোদিন ধরুন র ম্যাটেরিয়াল প্রাইস পড়ে গেল, বেড়ে গেল, অনেক রকম কিন্তু মানে ভ্যারিয়েবলস এর উপর ডিপেন্ড করে দেন শেয়ার প্রাইস ডিপেন্ড করতে। তো এই কারণে দিস আর নট ব্লাইন্ড বাই। অবভিয়াসলি ওভারঅল সেগমেন্ট বেনিফিট হচ্ছে, তো তার মানে এই নয় যে যা শেয়ার আছে সমস্ত শেয়ার আগামী 1 বছর 2 বছরে হিউজ বেড়ে যাবে, এটা কিন্তু সবার আগে মনে রাখবেন। নেক্সট সেগমেন্ট হচ্ছে লেদার সেগমেন্ট এবং কিছু কিছু স্পেশালিটি কেমিক্যাল। লেদার মানে এই যে জুতো তৈরি করা, স্পেশালিটি কেমিক্যাল সেখানেও সেই একই থিওরি, মানে ইউরোপ চায় না তারা নিজেরা স্পেশালিটি কেমিক্যাল বা লেদার শু এইগুলো বানাক। কেন? কারণ ইউরোপে এখন এনার্জি কস্ট অনেক বেড়ে গেছে। ইউরোপ রাশিয়া জবে থেকে, মানে ইউক্রেন রাশিয়া ক্ল্যাশ জবে থেকে শুরু হয়েছে, সেই সময় থেকে রাশিয়া থেকে যে চিপ এনার্জি মানে ইউরোপে আসতো, সেই চিপ এনার্জি সোর্সটা বন্ধ হয়ে গিয়ে ইউরোপকে এখন বেশি দাম দিয়ে আমেরিকা থেকে, মিডল ইস্ট থেকে গ্যাস, অয়েল এই সমস্ত কিনতে হয়। তো এই কারণে ওদের ইলেকট্রিসিটি কস্ট সবকিছু বেড়ে যাওয়াতে ইউরোপ এখন আর চাইছে না নিজেরা স্পেশালিটি কেমিক্যাল, লেদার, যেগুলো মানে লেবার হেভি ইন্টেন্সিভ জিনিস সেগুলো তারা প্রডিউস করুক। ইউরোপ এখন চাইছে তারা বেশ হাই ভ্যালু, মানে যেগুলো হাই ভ্যালু ইঞ্জিনিয়ারিং গুডস, মানে যেগুলো ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনে, যেমন ধরুন এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং এ খুব নিচ জিনিস ব্যবহার হয়, মানে যেগুলো ছোটোখাটো জিনিস বা কিন্তু হাই ভ্যালু জিনিস, ক্রিটিক্যাল জিনিস, এই জিনিসগুলো মানে টেকনোলজি হেভি জিনিস চাইছে ইউরোপ খালি ম্যানুফ্যাকচার করতে। বাকি যত জেনেরিক প্রোডাক্ট আছে সেগুলো তারা চাইছে বাইরে থেকে সোর্স করতে। এবং এই বাইরে থেকে যখন সোর্স করবে তখন অবভিয়াসলি এশিয়া ইজ দ্য টপ প্রায়োরিটি। এশিয়া মানে চায়না, ইন্ডিয়া, আর এই সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম বলুন, ফিলিপিন্স বলুন, এই সমস্ত কান্ট্রি। তো এবার চায়নাকে ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি কর্নার করতে শুরু করেছে, তার কারণ চায়নার পলিসি হলো তারা খুব সস্তা রেটে মার্কেট ভরিয়ে দেওয়া। তো এই কারণে ইউরোপিয়ান ইউনিয়ন চাইছে না যে আর চাইনিজ কোনো প্রোডাক্ট তাদের মার্কেটে আসুক। এই জন্য ইন্ডিয়ান স্পেশালিটি কেমিক্যাল, লেদার কোম্পানি, এই সমস্ত কোম্পানির জন্য কিন্তু এটা বেনিফিশিয়াল। প্রচুর ইউরোপের বড় বড় কোম্পানি এবার চাইবে ইন্ডিয়াতে ফ্যাক্টরি করে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট তাদের দেশে নিয়ে যাওয়া। এরপর বলবো ম্যারিন প্রোডাক্টস এবং তারপরে বলবো কিছু অটো কম্পোনেন্ট। ম্যারিন প্রোডাক্টস মানে কি? যেমন আভান্তি ফিডস, এরকম কিছু কিছু কোম্পানি আছে যারা শ্রিম্প মানে এই যে ধরুন চিংড়ি মাছ যেগুলো এক্সপোর্ট হয়, এরকম সি ফুড প্রচুর এক্সপোর্ট করে। তো এই এতদিন অবধি এই সি ফুডের ওপরও ইউরোপে এক্সপোর্ট করতে গেলে ট্যাক্স ছিল, সেটা আস্তে আস্তে জিরো হতে চলেছে। তো এবং আবার এখানেও কিন্তু ইন্ডিয়া, ইন্দোনেশিয়া বা এই সমস্ত যে দেশ, ফিলিপিন্স যারা এক্সপোর্ট করতো, চায়না, তাদের থেকে আবার একটা এজ পেয়ে যাবে। এবং তাছাড়া যেটা অটো কম্পোনেন্ট, কিছু কিছু যেগুলো জেনারেলাইজড অটো কম্পোনেন্ট আছে সেগুলোর উপরেও ট্যাক্স কমে যাচ্ছে, মানে ইন্ডিয়া থেকে ইউরোপে পাঠাতে ট্যাক্স কমে যাচ্ছে, যার ফলে সেই সমস্ত কোম্পানিও বেনিফিটেড হবে। ওভারঅল অনেক ইন্ডাস্ট্রির ওপরেই বুঝতেই পাচ্ছেন কিভাবে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এবার একটা ইন্ডাস্ট্রির ইম্প্যাক্ট কিন্তু নর্মালি অন্য ইন্ডাস্ট্রিতেও ছড়িয়ে যায়। মানেটা কেমন? মানে ধরুন যদি কোনো স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি বেনিফিটেড হয়, এবার ওই স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি আরও যে 5টা কোম্পানি থেকে প্রোডাক্ট নিচ্ছে, তো তারাও অটোমেটিক্যালি বেনিফিটেড হবে। তো এইভাবে ইন্ডিয়া ইউ যে ট্রেড ডিল, সেইটা বোথ সাইড উইন উইন। কারণ ইউরোপ যেগুলো চাইছে না যারা নিজেদের দেশে ম্যানুফ্যাকচার করুক বা নিজেদের এরিয়াতে ম্যানুফ্যাকচার করুক, সেই জিনিসগুলো তারা ইন্ডিয়ার মতো একটা অল্টারনেট হিউজ মার্কেট পাচ্ছে যেখান থেকে তারা সস্তায় নিয়ে নিতে পারবে। ইউরোপের জন্য একটা অল্টারনেট তৈরি হয়ে গেল, মানে চায়না যেমন আছেই, চায়না এক্সিস্টিং সাপ্লায়ার আছেই, চায়নার একটা বড় অল্টারনেট ইন্ডিয়া তৈরি হয়ে গেল। ভিয়েতনাম, বাংলাদেশ এদেরও অল্টারনেট একটা ইন্ডিয়া তৈরি হয়ে গেল। তো ইউরোপিয়ান ইউনিয়নের জন্য এখন কোনো একটা দেশের ওপর 100% ওভার ডিপেন্ডেন্সি থাকবে না, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বহুদিন ধরেই চাইছিল। অ্যান্ড তার সাথে সাথে ইউরোপের আরো কি বেনিফিট হচ্ছে যে তারা তাদের যেগুলো হাই এন্ড, যেমন বললাম হাই এন্ড কার বা যেগুলো স্পিরিটস, ওয়াইন বা খুব হাই এন্ড প্রিসিশন ম্যানুফ্যাকচারিং যেগুলো টুলস অ্যান্ড অল, সেই সমস্ত জিনিস ইন্ডিয়াতে পাঠাতে পারবে, যার টেকনোলজি
টেকনোলজি ইন্ডিয়া এখনো তৈরি করে উঠতে পারেনি। তো এই কারণে দিস ইজ আ উইন উইন, অ্যান্ড এই কারণে এটাকে বলছে মাদার অফ অল ডিল। তবে মোস্ট ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে যে এই ডিল এখন সবে অ্যানাউন্স হয়েছে, বেনিফিট আস্তে আস্তে, অ্যাকচুয়াল বেনিফিট আস্তে আস্তে 2027-এর শুরুর দিকে। তো তাই এখনই তাড়াহুড়ো করে কোনো শেয়ার কিনে নিলাম, এই শেয়ার বলছে, কোনো দরকার নেই। কারণ মোস্ট অফ দ্য শেয়ার এখন এই নিউজে যে কটা বাড়বে, হয়তো এক সপ্তাহ 2 সপ্তাহ বাড়লো, পরে তারপরে আবার প্রফিট বুকিং হয়ে আরো পড়ে গেল। তো তার মানে এই যে সমস্ত শেয়ার বা যেগুলো বললাম সেগুলো কিন্তু কোনোটাই বা সেই সেগমেন্ট কোনোটাই কিন্তু ব্লাইন্ড বাই নয়, রাদার ওভার এ লঙ্গার পিরিয়ড অফ টাইম ভাবতে হবে যে তার থেকে আর কি বেনিফিট বা তার কাউন্টার কোনো কিছু হচ্ছে কিনা। এবার চলুন চলে যাব আমরা আপকামিং বাজেট, ইউনিয়ন বাজেট, যেটা ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি আসতে চলেছে। এই ভিডিওটা হয়তো মেবি স্যাটারডে পাবলিশ হবে, সানডে বাজেট আসছে। তো এই ভিডিওটা যখন আপনারা দেখবেন অনেকেই হয়তো বাজেট নিউজ পেয়ে যাবেন। তো এই আপকামিং বাজেট আপনারা সবাই জানেন ইন্ডিয়ান মার্কেটের জন্য, শেয়ার মার্কেটের জন্য বাজেট একটা অনেক বড় ভূমিকা পালন করে। কিন্তু যত দিন গেছে আগের বছরের মানে অন্যান্য আজ থেকে 10 বছর আগে যতটা সিগনিফিকেন্ট ছিল এখন অনেকটা কম, কারণ এখন জিএসটির আন্ডারে প্রচুর জিনিস চলে এসেছে। আগে দেখতেন 10 বছর আগে আপনারা যদি খেয়াল করে দেখেন বাজেটে একটা বড় লিস্ট চলে আসে যে কিসের কিসের দাম কমলো, কিসের কিসের দাম বাড়লো। এখন কিন্তু ওই অত বড় লিস্ট আর আসবে না। কেন? কারণ এখন ম্যাক্সিমাম প্রোডাক্ট জিএসটির আন্ডারে চলে গিয়ে জিএসটি কমানো বা বাড়ানো জিএসটি কাউন্সিলের মিটিংয়ে ঠিক হয়, যেটা অলরেডি সেপ্টেম্বর মাসে একটা দেখবেন বড় লিস্ট অফ প্রোডাক্টের ওপর জিএসটি ছাড় দেওয়া হয়েছিল। তো এই কারণে মানে দৈনন্দিন দিনে বা কমন মানুষদের জন্য এমন নয় যে বাজেটের পরে আপনি একটা হিউজ লিস্ট পেয়ে যাবেন যে এই দাম বাড়লো, এর দাম কমলো। নর্মালি এখন যে বাজেট হয় তাতে ইন্ডিয়া যে জিনিস ইম্পোর্ট করে, মানে যেই জিনিসগুলো ধরুন বিদেশ থেকে আসে, তার ওপর কিছু দাম কম বেশি হয়, সেটা খুব কম। কিন্তু দৈনন্দিন দিনের জিনিস বা যেই জিনিস ইন্ডিয়াতে তৈরি হয় তার কোনো দামের হেরফের বাজেটে হয় না। তো তাও বাজেট শেয়ার মার্কেটের জন্য কেন সিগনিফিকেন্ট? বাজেট ডিসাইড করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন খাতে বা কোন জায়গায় কত কত টাকা অ্যালোকেট করছে। মানে ধরুন গভর্নমেন্টের এত টাকা, তার মধ্যে গভর্নমেন্ট বলছে ইনফ্রাস্ট্রাকচারে এত, রোড বিল্ডিং এ এত, নিউক্লিয়ার পাওয়ার বিল্ডিং এ এত, ইলেকট্রনিক্স পিএলআই এত। তো এই অ্যালোকেশনগুলো মার্কেট অ্যান্ড ইকোনমির জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। শেয়ার মার্কেট এখন যা সিচুয়েশনে আছে, অলরেডি আমরা অনেক ম্যাক্রো পজিটিভস পেয়েছি আগের বছর, মানে যেমন জিএসটি রেট কাট, ইন্টারেস্ট রেট কাটও কিন্তু মানে কোম্পানির মানে রেজাল্টে রিফ্লেক্ট হতে হতে 5-6 মাস টাইম লাগে। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি না কোনো হাই নেগেটিভ কিছু অ্যানাউন্সমেন্ট আসে, মানে ইকুইটি ট্রানজাকশন ট্রেডিং এই বা ইকুইটি রিলেটেড কোনো কিছুর ওপর ট্যাক্স বেড়ে যাওয়া, আশা করা যাচ্ছে সেরকম কিছু হবে না। তো এগুলো যতক্ষণ না আসছে, মানে কোনো বড় নেগেটিভ নিউজ যদি না আসে, তো তাহলে দ্যাট উইল বি পজিটিভ ফর দ্য মার্কেট। কারণ বাজেট থেকে হিউজ কিছু এক্সপেকটেশন মার্কেটের ওপর নেই, যেটা আছে সেটা যেন নেগেটিভ যেন কিছু না আসে। তো এই কারণে লেটস সি, বাজেট সানডে আছে, বাজেট হওয়ার পর অবভিয়াসলি টাইম তো লাগবেই অ্যানালিসিস করে অ্যান্ড অল, তারপর সেখানে কমেন্ট অ্যান্ড অল দিতে। তো আপনারা যদি চান আপনারা কমেন্টে জানাতে পারেন যে বাজেট নিয়ে আমাদের যদি অ্যানালিসিস কোনো ভিডিও এর পরের সপ্তাহে চান, কমেন্টে জানান বাজেট নিয়ে ভিডিও চাই, কাইন্ডলি শেয়ার আ ভিডিও অন বাজেট। আমরা অবশ্যই নেক্সট সপ্তাহে বাজেট নিয়ে বা ট্যাক্স নিয়ে এরকম ভিডিও করব। তো তাহলে ওভারঅল বুঝা গেলেন যে ইন্ডিয়া অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড ডিল ইজ এ হিউজ পজিটিভ ফর বোথ ইন্ডিয়া অ্যান্ড ইউ বোথ, এবং মোর দ্যান পজিটিভ ইটস আ প্রেস্টিজিয়াস উইন, যাতে করে কিন্তু অনেক বড় বড় দেশ মানে ইউএস এর মতো দেশ চুপচাপ দেখলো যে কিভাবে তাদেরই নাকের তলা দিয়ে তাদেরই সামনে থেকে দুটো বড় কান্ট্রি ট্রেড ডিল করে দিল, আর ইউএস খালি ভয় দেখিয়ে গেল। এটা ছাড়াও চায়নার মতো দেশ, তাদের জন্য নেগেটিভ। বাংলাদেশ, ভিয়েতনাম যেগুলো অল্টারনেট সোর্স, তাদের জন্য কিন্তু নেগেটিভ। ওভারঅল ইন্ডিয়া অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড ডিল ওভারঅল ইকোনমি শেয়ার মার্কেটের জন্য তো পজিটিভ বটেই। জিও পলিটিক্যাল ক্ষেত্রে ইন্ডিয়ার সম্মান বা ইন্ডিয়ার স্ট্যাটাস কিন্তু ওয়ার্ল্ড ম্যাপে একটা অনেক ধাপ এগিয়ে গেল, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের মতো ইউরোপিয়ান ব্লক, এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, কয়েক মাস আগে ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম ও ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিল সাইন করেছে। তো এই ইউনাইটেড কিংডম এবং ইউরোপের মতো ডেভেলপড নেশনসের ব্লক যখন ইন্ডিয়ার কাছে চলে আসছে, ইন্ডিয়ার সঙ্গে হাতে হাত মেলাচ্ছে, সো ইন্ডিয়ার জন্য এটা কিন্তু একটা অনেক বড় সম্মানের ব্যাপার, বা গ্লোবাল ম্যাপে ইন্ডিয়ার ভ্যালু কিন্তু অনেকটাই বেড়ে গেল ইন দ্য এক্সপেন্স অফ দিস চায়না, বাংলাদেশ, ভিয়েতনাম অ্যান্ড অল। আর হ্যাঁ, এর থেকে যদি আপনারা প্রফিট করতে চান তো তাহলে মানে অ্যাকচুয়াল রেজাল্ট আস্তে আস্তে 2027, আর যেহেতু শেয়ার মার্কেট তার আগে থেকে অনেক কিছু ফ্যাক্টর করে, তো মোটামুটি 2026 মিডল অফ 2026 বা আর 3-4 মাস পর থেকে আস্তে আস্তে কিন্তু যে সমস্ত সেগমেন্ট বেনিফিটেড হবে তার কিন্তু আপনারা পেয়ে যাবেন, মানে একটা ইন্ডিকেশন বা একটা ডিরেকশন পেয়ে যাবেন। আর বাজেট নিয়ে যেটা বললাম, ওভারঅল হিউজ কিছু এক্সপেকটেশন নেই মার্কেটের, কোনো নেগেটিভ নিউজ না আসলে সেটা কিন্তু মার্কেটের জন্য পজিটিভ হবে। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে কি ধরনের ভিডিও চান বা বাজেট নিয়ে ভিডিও এর পরের সপ্তাহে চান কিনা, তো তাহলে সেই মতো বাজেট রিলেটেড একটা ভিডিও বানাবো। আর ভিডিও থেকে কিছু শিখতে পারলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটা অন করুন, যাতে করে আপনি আপনার টাইম লাইনে আমাদের ভিডিও আসলেই আপনি সেগুলো পেয়ে যান। মনে রাখবেন এই লাইক করা বা চ্যানেল সাবস্ক্রাইব করা এগুলো ফ্রি তো আপনাদের জন্য, কিন্তু
আমরা কি ফ্রিকোয়েন্সিতে ভিডিও দেবো সেগুলো এগুলোর ওপরেই ডিপেন্ডেন্ট। যদি না এনাফ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, শেয়ার এইসব আসে, তখন অটোমেটিক বেশি ভিডিও বানানোর মোটিভেশনটাই কমে যায়। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।